জলবায়ু পরিবর্তনের বহুমুখী প্রতিক্রিয়ায় হুমকির মুখে নদীমাতৃক বাংলাদেশ। সচেতনতার অভাবকেই দুষছেন পরিবেশবিদরা। বৃষ্টি যখন হওয়ার কথা তখন না হয়ে অন্য সময় হলো, আবার যখন অল্প হওয়ার কথা তখন প্রচন্ড নামলো, আবার যখন হওয়ার কথা তখন হচ্ছে। উন্নত বিশ্বকে দায়ী করে পরিবেশের ভারসাম্য বজায় রেখে উন্নয়ন পরিকল্পনার পরামর্শ। যারা এর জন্য দায়ী তাদের তো বিশ্ব পর্যায়ে তাদের এগিয়ে আসতেই হবে। শিল্পোন্নত দেশগুলি তাদের ক্ষতিপূরণ যে বিষয়টা আছে সেটা তাদের এড়িয়ে চললে চলবে না। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সুনামগঞ্জের পর এবার শেরপুরের বাঁধ ভেঙে 7টি ইউনিয়ন প্লাবিত। পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে কাজে আসছে না হাওর রক্ষা বাঁধ, তলিয়ে যাচ্ছে বড় ফসল। রাজধানীতে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, চরম বিপাকে নগরবাসী। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। পেনশনের অর্থ পেতে ভোগান্তির শেষ নেই শিক্ষকদের। প্রশাসনিক জটিলতার পাশাপাশি দুর্নীতির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর। মুক্তিযুদ্ধে অবদানের জন্য লাকি আখন্দের প্রতি রাষ্ট্রীয় সম্মান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। আকস্মিক পাহাড়ি ঢল আর প্রবল বর্ষণে সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধগুলো কোনো কাজেই আসছে না। চোখের পলকেই তলিয়ে যাচ্ছে বড় ফসল। বাঁধ নির্মাণ ও সংস্কারে পানি উন্নয়ন বোর্ডের ওপর ভরসা রাখতে পারছেন না স্থানীয়রা। দুর্নীতি ও অনিয়মের অভিযোগেরও শেষ নেই। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে নৌশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় আরো জানাচ্ছেন ইকরামুল কবির। মার্চ মাসের শেষ দিকে হঠাৎ করে পাহাড়ি ঢলের সাথে প্রবল বর্ষণে হাওর রক্ষা বাঁধ ভেঙে 1,70,000 হেক্টর জমির কাঁচা ধান তলিয়ে যায়। এই ফসল হারিয়ে হাওরবাসী দিশেহারা হয়ে পড়লেও বাঁধগুলো নির্মাণ কিংবা রক্ষায় পানি উন্নয়ন বোর্ড তেমন উদ্যোগ নেয়নি। এই অনিয়মের চলছে তদন্ত। বন্ধ রাখা হয়েছে পিআইসি ও ঠিকাদারের বিল পরিশোধের কার্যক্রম। প্রকৃতি যদি আমাদের একটু ফেভার করে ধানগুলো মানুষ কেটে নিতে পারবে, ক্ষতিগ্রস্ত আর হবে না। তো আমরা প্রাণান্তকরণ চেষ্টা করছি বাঁধটাকে সুরক্ষা করার জন্য। আসলে কোনো অনিয়ম হলে নিশ্চয়ই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হবে। জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন ঢাকা থেকে উপপরিচালকের নেতৃত্বে একটি দল মাঠে তথ্য সংগ্রহ করছেন। তথ্যটা আমরা অ্যানালাইসিস করার পরে আমরা একটা ডিসিশন আসতে পারবো যে আসলে এখানে দুর্নীতি কতটুকু হয়েছে বা হয় নাই। এদিকে স্থানীয় সংসদ সদস্য প্রতি বছর ফসল হানি থেকে কৃষকদের রক্ষার জন্য নদী ও হাওর খননের প্রতি পরামর্শ দেন। জলমহলগুলোতে পানি নিষ্কাশনের জন্য একটি ব্যবস্থাপনা রাখা দরকার, যাতে জলাবদ্ধতায় ফসল হানির ঘটনা না ঘটে। এবং আমরা সবসময় দাবি করে আসছি যে আমাদের সুরমা সহ যে নদীগুলো আছে, যেগুলো আমাদের পানির আধার, সেগুলোকে ক্যাপিটাল রেজিং এর আওতায় নিয়ে এর নাব্যতা বৃদ্ধি করতে হবে অবশ্যই। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জ এলাকার হাওরের একমাত্র ফসল বোরো ধান দ্বিতীয়বারের মতো পানিতে তলিয়ে গেছে। ফলে এ এলাকার মানুষ পড়েছে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধের স্থায়ী সমাধান চাচ্ছেন এলাকাবাসী। সুনামগঞ্জের দেখার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এদিকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের 7টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ধান। স্থানীয়রা জানান, সকালে মহারশী নদীর বাঁধ ভেঙে ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী, কাংসা, ধানসাইল ও হাতিবান্ধা সহ 7টি ইউনিয়নের অন্তত 35টি গ্রাম প্লাবিত হয়। এছাড়া নালিতাবাড়ী উপজেলার বাখবের ইউনিয়নের অন্তত 5টি গ্রামে পানি ঢুকে পড়েছে। বসতঘরের পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকেছে। এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন পানিবন্দী মানুষ। এছাড়া হাজার হাজার হেক্টর জমির আধা পাকা ধান ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
বৈশাখের শুরুতে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই রাজধানীতে নেমে আসে চরম দুর্ভোগ। বৃষ্টির কারণে নগরীর মগবাজার, মালিবাগ, শান্তিনগর ও বেইলি রোড সহ বেশ কয়েকটি এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েন নানা শ্রেণী পেশার মানুষ। সরকারি ছুটির দিন হলেও অনেক রাস্তায় পানি জমে যাওয়ায় বেসরকারি চাকরিজীবীরা সকালে কর্মস্থলে যাওয়ার পথে অসুবিধায় পড়েন। স্কুল শিক্ষার্থীদের নিয়ে বিপাকে পড়েন অভিভাবকরা। এ ধরনের জলাবদ্ধতায় ক্ষোভ প্রকাশ করে নগরবাসী এর জন্য দায়ী করেন সিটি কর্পোরেশন ও ওয়াসার উদাসীনতাকে। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা। বৃষ্টি, তার মধ্যে রাস্তা খোঁড়াখুড়ি, বাচ্চা নিয়ে খুব রিস্ক। আসলে মানে পরীক্ষা দেখে স্কুলে আসা, রাস্তা ভাঙ্গা, বিভিন্ন সমস্যার কারণে শান্তিনগরে সবসময় পানি থাকে, এটার কোনো সংস্কার হচ্ছে না। এটা একটু নিচে তো, এর জন্য এদিকে প্রায় পানি জমে থাকে, অনেক প্রবলেমে ফেস করতে হয় আমাদের। বেশি বৃষ্টি হলে হাঁটু পানির উপর হয়ে যায়। এখন এই যে বার্তা কাজা লয়ে যেতেছে 30 টাকা রিক্সা ভাড়া, 60 টাকা তাও যায় না। ম্যানহোলগুলি বন্ধ থাকার কারণে পানি নিচে যায় না। ফ্লাইওভার করতেছে বা ড্রেন সংস্কার করতেছে, এতে কোনো যে ময়লাগুলো যে তুলতেছে তারা সেই ময়লাগুলি সাথে সাথে যে নিয়ে যাবে, তাহলে এই পানিটা জমে থাকে না এবং লোকের এ ধরনের দুর্ভোগ হয় না। সেই ময়লাগুলো আবার সেই শহরে গিয়ে বন্ধ হয়ে যায়। এদিকে বৃষ্টির পাশাপাশি জোয়ারের পানি না নামায় চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত দুদিনের বৃষ্টিতে হাঁটু সমান পানিতে তলিয়ে যায় পুরো এলাকা। এতে দুর্ভোগে পড়েন এই এলাকার মানুষ। গতকালের পর আজ বেলা 12টা থেকে আবারও বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর বিভিন্ন এলাকা। তবে অন্য এলাকার পানি নেমে গেলেও জলাবদ্ধতার সৃষ্টি হয় আগ্রাবাদ সিডিএ এলাকায়। সেখানকার প্রতিটি বাসার নিচতলা পানিতে তলিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, মহেশখালে ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণের কারণে প্রতি বছরই এই সময় জোয়ারের পানিতে ডুবে যায় আগ্রাবাদ এলাকা। সিটি কর্পোরেশন থেকে এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়ারও অভিযোগ করেন তারা। অফিসে যেতে পারি না, অফিস থেকে ফিরতে পারি না, কিন্তু হাঁটুর পানি না, কোমর পানি হয় এখানে। আমাদের বৃষ্টির জন্য, বন্যার জন্য পরীক্ষা দিতে সমস্যা হইতেছে। মহেশখালের সাথে যে ড্রেনগুলির লাইন আছে সেগুলি যদি চড়া না করা হয় পানি নামবে না। চট্টগ্রাম শহরে কোনো জায়গায় পানি নেই, কিন্তু আগ্রাবাদ শহরে এখনো আমাদেরকে পানির নিচে বসবাস করতে হচ্ছে। একবার বৃষ্টি হইলে অন্তত 4-5 দিন আমরা কষ্ট খাওয়া যায় না, এখানে কোনো পোলাপানি স্কুলে যেতে পারে না, আমরা কোনো বাজারে সাজারে যেতে পারি না। জলবায়ু পরিবর্তনের বহুমুখী প্রভাবে হুমকির মুখে পড়েছে নদীমাতৃক বাংলাদেশ। অবশ্য এর জন্য বিশেষজ্ঞরা দায়ী করছেন উন্নত বিশ্বকে। একই সঙ্গে নদী, পরিবেশ ও জলবায়ু বিষয়ে গণসচেতনতার অভাবকেও দায়ী করছেন তারা। পরিবেশের ভারসাম্য বজায় রেখেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন তারা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। অকাল বন্যায় ভেসে গেছে জীবিকার অবলম্বন। পানির নিচে তলিয়ে যাওয়া সেই ধানে ধরেছে পচন, আর এতেই প্রাণ বাঁচানো হাওরে এখন টিকে থাকাই দায়। সুনামগঞ্জের এই দুর্যোগে দিশেহারা জেলে, কৃষক সহ নানা পেশার মানুষ। সুনামগঞ্জ ছেড়ে এবার চট্টগ্রাম আর ঢাকার দিকে তাকানো যাক। শহর বা দেশ বাঁচাতে যে পরিমাণ নদী ও খাল দরকার, তা ভরাটের কারণে কতটা দুর্ভোগ তা জানেন এই দুই শহরের মানুষ। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতায় বরফ গলছে, বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। উন্নয়নের নামে উন্নত বিশ্বের কারণে ধুঁকছে তৃতীয় বিশ্ব, যদিও ধরিত্রী বাঁচানোর দায় সবারই। বৃষ্টি যখন হওয়ার কথা তখন না হয়ে অন্য সময় হলো, সেটা একটা সময়ের ব্যাপার। আবার যখন অল্প হওয়ার কথা তখন প্রচন্ড নামলো, আবার যখন হওয়ার কথা তখন হচ্ছে। এই যে অগোছলতা, আমরা এটা জলবায়ু পরিবর্তন একটা প্রতিফলন, আর চরম দুর্যোগ সেটাও একটা প্রতিফলন। এই দুটো বাংলাদেশে এসে আমাদেরকে প্রচন্ড ক্ষতি করে। তার প্রধান উদাহরণ হচ্ছে এই মুহূর্তে আপনি যদি চিন্তা করেন আমাদের যে হাওড় অঞ্চলে যেটা হয়েছে। ঝুঁকি যাতে না হয় তার জন্য যেমন আগাম প্রস্তুতির জন্য সবাইকে তৈরি থাকতে হবে। যদি ঝুঁকি হয়েই যায় তাহলে তার পরবর্তীতে তারা খাপ খাওয়ানোর যে কৌশলগুলি নেবে, সেখানকার সাড়াটা খুব দ্রুত দিতে হবে। তারা বলছেন, যুগের চাহিদার কারণে উন্নয়ন প্রয়োজন, তবে সেই উন্নয়ন যেন ধ্বংস না করে ধরিত্রীকে। কাজেই এগিয়ে আসতে হবে সরকার, বিশ্ব সম্প্রদায় এবং সাধারণ জনগণকে। যারা এর জন্য দায়ী তাদের তো বিশ্ব পর্যায়ে তাদের এগিয়ে আসতেই হবে। শিল্পোন্নত দেশগুলি এটার মোকাবেলা করতে হলে সবার একসাথে এগিয়ে আসতে হবে। উন্নয়ন করতে হলে পরিবেশের একটা ইম্প্যাক্ট হবে, সেই ইম্প্যাক্টটা যত কমানো যায় খারাপ দিক, যত উন্নয়ন করা যায় ভালো দিক। তো সেই জন্য পরিকল্পনার প্রয়োজন, এবং এই পরিকল্পনাটা সুচারুরূপে হতে হবে। এটাকে বর্তমানে বলা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন।
প্রকৃতি বাঁচাতে 1970 সাল থেকে 22শে এপ্রিল পালিত হয়ে আসছে বিশ্ব ধরিত্রী দিবস। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে সরবরাহ ঘাটতির কারণে রাজধানীতে সপ্তাহ ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের দাম। মিল মালিকদের মজুদ প্রবণতায় সংকট সৃষ্টি করছে, অভিযোগ পাইকারদের। সারা জীবন জাতির মাঝে শিক্ষার আলো ছড়িয়ে যাওয়া পেনশনভোগী শিক্ষকদের জীবনের শেষ আর্থিক সম্বলটুকু পেতে শেষ নেই ভোগান্তির। প্রশাসনিক জটিলতার পাশাপাশি রয়েছে দুর্নীতির অভিযোগ। স্বাভাবিক নিয়মে নড়ে না কোনো ফাইল, জটিলতা দেখা দিলেই লাল ফিতায় বন্দী হয়ে পড়ে আবেদনগুলো। দীর্ঘসূত্রতা, দুর্নীতি ও অনিয়মের কারণে পেনশন প্রাপ্তি দিন দিন দুরূহ হয়ে পড়ছে বলে মনে করেন শিক্ষক নেতারা। আর অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন মন্ত্রী। বিস্তারিত সাদিয়া আফরিনের রিপোর্টে। কাগজ নাই, আজীবন কেউ দিতে পারবে না। তো এই কাগজ যখন নাই, তো আমাদের করণীয় কি? থানায় একটা জিডি করব। জিডি এখন করে নিয়ে আসছি, জিডির কপি দাখিল করেছি, মানবে না। না মানলে এখন আমি কি করব? আমি কি ফাঁসি লাগাবো? ৮৮ সালের বন্যায় স্কুল থেকে প্রয়োজনীয় কাগজ হারিয়ে যাওয়ায় ২০১২ সালের পেনশনের টাকা এখনো পাননি এই শিক্ষক। পঞ্চগড় থেকে আসা একটা টাপ ব্যাপার। প্রায় ৩৫ বছর পঞ্চগড়ের একটি সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি। প্রথমে নিজে দুরবস্থার কথা জানালেও ক্যামেরা দেখেই এড়িয়ে যান তিনি। একই অবস্থা অবসরে যাওয়া অন্যান্য সরকারি শিক্ষকদেরও। অবসর তো ওগুলা পাইনি আমি। 2015 জুলাইয়ের বেতনটা আমি বর্ধিত স্কেলে পাবো, নতুন স্কেলে, সেটা আমি পাই নাই। বলছে 10,000 টাকা লাগবে, তা আমি 7,000 টাকা দিতে পারিনি, আমার কাজটা হয় নাই। আর এর চেয়েও করুণ অবস্থা বেসরকারি শিক্ষকদের। এখানে পেনশনের নাগাল পেতে একজন শিক্ষকের অপেক্ষা করতে হয় 4 থেকে 5 বছর। নানা জটিলতা কাটিয়ে সৌভাগ্যবান 2-1 টাকা পেলেও জীবদ্দশায় বেশিরভাগেরই কপালে জোটে না এই টাকা। একটা ইনসুলিনের দাম 1,000 টাকা। তো এগুলো আমরা কই থেকে পাই টাকা? এই বয়সে আমি এগুলো অবসর, এখন চাকরি নেই। সম্মানজনক পদে এরা কাজ করেন, এটা মুখে মুখে, বাস্তবে তো এর কোনো প্রতিফলন নাই। বেতন কম পেলেও জানতাম যে আমরা একটা ভালো প্রফেশনে আছি, কিন্তু পদে পদে আমরা ডেপ্রাইভড হয়েছি। সরকার যেভাবে যে সিস্টেম দিচ্ছেন, আমরা সেই সিস্টেম নিতে বাধ্য হচ্ছি। উনি মারা গেছে, তারপরে আমরা ওনার টাকাটা পাবো না। এই সামান্য ফ্যাসিলিটিটুকু গভর্নমেন্ট আমাদেরকে দিবে না। এর কারণ হিসেবে সরকারের আন্তরিকতার অভাবকে দায়ী করলেন শিক্ষক নেতারা। আর সমস্যার কথা স্বীকার করে শিগগিরই সমাধানের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী। এটা তো আমাদের শিক্ষার মান উন্নয়নে বিশাল অন্তরায় এবং এটা অমানবিক। শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় এখানে আন্তরিকতার অভাব আছে এবং তাদের উদ্যোগেরও অভাব আছে। আমাকে কেউ প্রমাণ নিয়ে এখনই আসতে বলেন, আমি আজকের মধ্যে তাকে ব্যবস্থা নিব। টাকাটা আমরা আবার দিয়ে দিচ্ছে, গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, বাক্সে বই রাখে দিচ্ছি না, এটা মোটেই না। দিতে হচ্ছে আমাদেরকে 150 কোটি টাকা। তো ওই টাকাটা আমরা পাবো কোথায়? এখন আমরা নতুন করে আবার এই টাকাটা সংগ্রহের জন্য নানা পদক্ষেপ নিছি। ভুক্তভোগীরা মনে করেন কর্মকর্তাদের সদিচ্ছা ও কর্তৃপক্ষের আন্তরিকতাই হতে পারে পেনশনের ভোগান্তি লাঘবের উপায়। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে সাকিব আল হাসানকে টি-20 অধিনায়ক ঘোষণা বিসিবির, বাড়ল ক্রিকেটারদের মাসিক বেতন ও ম্যাচ ফি। 4.5 ঘন্টা পর শেষ হলো ঝিনাইদহের পোড়াহাটি এলাকায় জঙ্গি আস্তানায় অপারেশন সাউথ পপ। অভিযানে আস্তানা থেকে বোমা, বোমাতৈরির সরঞ্জাম ও সুইসাইডাল ভেস্ট সহ বেশ কিছু দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। দুপুর 3টায় প্রেস ব্রিফিংয়ে অভিযান সমাপ্তির ঘোষণা দেন খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ। এর আগে সকাল 9:30টার দিকে বাড়িতে অপারেশন সাউথ প শুরু করে কাউন্টার টেরোরিজমের বোম ডিসপোজাল ইউনিট। অভিযানে 3টি সুইসাইডাল ভেস্ট, 9টি সুইসাইডাল বেল্ট, 6টি শক্তিশালী বোমা, বিপুল সংখ্যক ইলেকট্রিক সার্কিট ও কেমিক্যাল ভর্তি 20টি কন্টেইনার উদ্ধার করা হয়। এছাড়া বাড়িটি থেকে বেশ কয়েকটি দেশি বিদেশি পিস্তল, 7 রাউন্ড গুলি ও বিপুল সংখ্যক জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়। জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল বিকেল থেকে সদর উপজেলার পোড়াহাটি গ্রামের বাড়িটি ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই প্রথম কোনো জঙ্গি আস্তানার সন্ধান পেল পুলিশ। অনেক বিস্ফোরক বোমা, শক্তিশালী বোমা এবং 20টি কন্টেইনার, যার মধ্যে তরল পদার্থ আছে, যেগুলি দিয়ে বোমের সরঞ্জামাদি থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ ইভেন্ট তৈরি করা হয়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এলাকাতে নিউ জেএমবি জঙ্গি গোষ্ঠীটা, এদের এগেইনস্টে এই ধরনের একটা ডেইন বা
বোমা বানানোর কারখানা বা ল্যাবরেটরি যেটাই বলি না কেন, এই প্রথমবারের মতো আমরা এটা পেলাম। তারা হয়তো বা একটা বিকল্প বা অল্টারনেটিভ একটা জায়গায় যেখানে আরো সেফ এরকম একটা জোন হয়তো বা তারা বেছে নিয়েছে এই বোমাগুলো বানানোর জন্য। কওমি মাদ্রাসার শিক্ষা সনদের সরকারি স্বীকৃতি আদায়ে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহে সংশ্লিষ্টদের সংবর্ধনা দিয়েছেন কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। বিকেলে শহরের টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, শোলাকিয়া ঈদগাহ জামাতের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ সহ আলেম ওলামারা বক্তব্য রাখেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদের নামে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার বিদেশি ষড়যন্ত্র চলছে। জঙ্গিবাদী কার্যক্রমের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। ইসলামে কোনো জঙ্গিবাদের স্থান নাই, মানুষত্ব তো প্রশ্নই আসে না। এবং যারা নাকি নিজে হত্যা হয়, নিজে মানে আত্মবিসর্জন দেয় এই সমস্ত কাজে, তাদের জানাজার নামাজ পড়াও মানে দুরস্থ নয়। তাহলে কেন আমাদের নামে ইসলামের নামে এই কলঙ্ক? এটা বুঝতে হবে, এটা একটা ষড়যন্ত্র, এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী লাকি আখান্দ। এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত তার মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এ সময় মুক্তিযোদ্ধায় শিল্পীকে প্রদান করা হয় রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার। হাজারো মানুষ ফুলেল ভালোবাসায় বিদায় জানান জনপ্রিয় এই শিল্পীকে। বৃষ্টি কি তবে কান্না হয়ে ঝরল? সুরে সুরে যিনি ভাসিয়েছেন এতকাল, তার প্রস্থানে তাই বৃষ্টি ঝরেছে মানুষের মনেও। আমায় ডেকো না, বেড়ানো যাবে না, বেড়ারি পাখিরা কুলায় ফেরে না। কোনো ডাকেই তিনি আর ফিরবেন না, ভালো লাগার লাকি আখান্দ। তার গানের মতোই তিনি ফেরারি হয়ে রইলেন। শনিবার বেলা 11টায় তার মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। 71-এর এই কণ্ঠযোদ্ধাকে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার। যে সঙ্গীত জীবনের সাথে মিশেছিল এতকাল, তা দিয়ে তিনি সবার কাছে ভালোবাসার মানুষে পরিণত হয়েছিলেন। তাই তো বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ ফুলে ফুলে শ্রদ্ধা জানালেন এই কিংবদন্তিকে। আধুনিক বাংলা গানের যে মিষ্টি সুর, যে মেলোডি, ওটা উনি আমাদের দেখিয়েছেন। দুঃখটা প্রকাশ করতেন না, ক্ষোভ প্রকাশ করতেন না, আমি জীবনে রাখতে দেখিনি। যখন উনি নিজের সুরে গান করেছেন, সেই গানগুলি আসলে আমরা যারা গান বাজনা করি তাদের জন্য ওই গানগুলোই আসলে মাইলস্টোন। কৈশোর যৌবনে বাঙালির রোমান্টিকতার প্রথম পাঠ লাকির গানে আর সুরে। বাংলা সঙ্গীতের আধুনিক ধারাও রচিত হয়েছে তার হাত ধরেই। লাকি আখান্দ বেঁচে থাকবেন বাংলাদেশের শিল্পীদের কণ্ঠে এবং লক্ষ লক্ষ শ্রোতার হৃদয়ে। তুমুল জনপ্রিয় এই শিল্পীর পরিবারের সদস্যদের এখনকার চাওয়া খুব সামান্যই। আমায় দেখো না, নীলমণিহার, এই চলো না ঘুরে আসি অজারাতে, এগুলা যেন ছোট ছোট বাচ্চা থেকে বাচ্চাদের কণ্ঠস্বরে যেন বাজে, একটু আমার আকুল আবেদন। বাবার যে গানগুলো আছে সেই গানগুলোর রয়্যালিটি যাতে বাবা পায়। প্রথমে পুরান ঢাকার আরমানিটোলা, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে 2 দফা জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এই শিল্পী। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ ঘাটতির কারণে রাজধানীর পাইকারি বাজারে দফায় দফায় বাড়ছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে আবারও সব ধরনের চালের দাম কেজিতে 2 টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারদের অভিযোগ, মিল মালিকদের অতিরিক্ত মজুদ প্রবণতায় সংকট সৃষ্টি করছে চালের বাজারে। এ অবস্থায় মিলগুলোর ওপর নজরদারি না বাড়ালে বড় মৌসুমের নতুন চাল বাজারে আসার পরেও বাজার নিয়ন্ত্রণে আসবে না বলেই মনে করছেন পাইকাররা। আর মাত্র কদিন বাদেই উঠতে শুরু করবে বড় মৌসুমের ধান। স্বল্প আকারে এরই মধ্যে বাজারে আসতেও শুরু করেছে আগাম ধানের চাল। তবে এতে স্বস্তি আসছে না পাইকারি পর্যায়ে, নিশ্চয়তা মিলছে না চালের দাম কমারও। গেল কয়েক সপ্তাহের ধারাবাহিকতায় চলতি সপ্তাহেও মিনিকেট, 28, গুটিসন্না ও পাইজাম সহ সব ধরনের চাল বিক্রি হচ্ছে বাড়তি দামে। মিনিকেট চাল 50 টাকা থেকে 52 টাকা এর ভিতরে বিক্রি করতেছি।
আর 28, 44, 43। গত সপ্তাহের তুলনায় 1 টাকা বা 2 টাকা বাড়তি। ধান যারা স্টক করে রাখছে তো ওনাদের কাছেই যতটুকু আভাস পাইছি তাতে নতুন চাল সামনে আসলেও তেমন একটা দাম কমবে বলে আমাদের ধারণা হচ্ছে না। নিত্যপণ্যের বাজার ঘুরে দেখা গেল পবিত্র রমজান মাসকে সামনে রেখে আড়তগুলোতে পেঁয়াজ, রসুন, আদা ও আলুর পর্যাপ্ত মজুদ রয়েছে। দেশি পেঁয়াজ ও আমদানি করা রসুন বাদে স্থিতিশীল রয়েছে অন্যান্য নিত্যপণ্যের দাম। দেশি পেঁয়াজের বাজার একটু 1-2 টাকা বাড়ছে, যেটা ছিল আপনার 22-23 টাকা, হিমালয় বেশি 25-26 টাকা। এই বছর রমজানে বাড়ার কিছু দেখি না। আদা, রসুন, পেঁয়াজ যেগুলো আমাদের স্টক আছে। মুদি পণ্যের মধ্যে দেশি মসুর ডালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। কমেছে চিনির দাম। ছোলার পাশাপাশি স্থিতিশীল রয়েছে খোলা ও বোতলজাত সয়াবিনের দাম। মসুর ডাল ভালোটা সেটা আমরা বিক্রি করতেছি আপনার 101 টাকা থেকে শুরু করে 102 টাকা বিক্রি করতেছি। ছোলা আমাদের এখানে বিক্রি হচ্ছে আপনার 68 টাকা থেকে শুরু করে আপনার 72 টাকা পর্যন্ত। চিনির দাম প্রতিদিনই বস্তায় 2-4 টাকা, 5 টাকা, 10 টাকা কমে বিক্রি করতেছিল 2880 টাকা বস্তা। মশলার বাজারে জিরার দাম কেজিতে বেড়েছে 10 টাকা। মানভেদে বিক্রি হচ্ছে 340 থেকে 360 টাকা কেজি দরে। তবে স্থিতিশীল রয়েছে এলাচ, দারুচিনি ও লবঙ্গ সহ অন্যান্য মশলার দাম। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে হামলায় নিহতের সংখ্যা বেড়ে 140 জনে দাঁড়িয়েছে। এতে 1.5 শতাধিক সেনা আহত হয় বলেও জানায় গণমাধ্যম। হতাহতদের অধিকাংশই আফগান সামরিক বাহিনীর সদস্য। শুক্রবার সেনাদের পোশাক পরে এ হামলা চালানো হয়। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে তালেবান। শুক্রবার জুমার নামাজের পরপরই মাজারি শরীফ শহরে মসজিদের কাছে এই সেনাঘাঁটিতে হামলা চালায় জঙ্গিদের সংঘবদ্ধ একটি দল। সেনাদের পোশাক পরে 2টি সামরিক যান নিয়ে হামলাকারীরা ঘাঁটির ভেতরে ঢুকে পড়ে বলে জানায় আফগান প্রতিরক্ষা দপ্তর। তাদের এলোপাতাড়ি গুলি ও আত্মঘাতী বোমা হামলায় মাটিতে লুটিয়ে পড়েন অনেক সেনা সদস্য। শুক্রবারের এই হামলায় 10 সশস্ত্র হামলাকারী অংশ নেয় বলে জানায় কর্তৃপক্ষ, যাদের 7 জন সামরিক বাহিনীর পাল্টা গুলিতে নিহত ও আত্মঘাতী বিস্ফোরণে 2 জনের মৃত্যু হয়। অপর একজনকে আটক করে সেনাবাহিনী। তালেবান জঙ্গিদের এই হামলার সময় মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনীর বিদেশি সেনারাও সেখানে দায়িত্বরত ছিলেন বলে জানায় গণমাধ্যম। এই ঘটনার পর পুরো এলাকায় সেনা মোতায়েনের পাশাপাশি নিরাপত্তা বহুগুণে বাড়ানো হয়। প্রথমে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এরপর কিছু বুঝে ওঠার আগেই মুহুর্মুহু গোলাগুলি শুরু হয়। এদিকে গত সপ্তাহে নানগরহার প্রদেশে শক্তিশালী মার্কিন বোমা হামলায় ক্ষতিগ্রস্ত এলাকার ছবি প্রথমবারের মতো প্রকাশ করেছে আফগানিস্তানের একটি টেলিভিশন। ওই পাহাড়ি এলাকায় আইএসের গোপন আস্তানার পাশাপাশি সুড়ঙ্গের ভেতরে জঙ্গিদের পরিচালিত কারাগারও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বর্তমানে এলাকাটি আফগান সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এই অঞ্চলে পরিকল্পনা অনুযায়ী আমাদের অভিযান চলে। মার্কিন হামলায় দায়েশের বেশ কিছু আস্তানা ধ্বংস হয়ে গেছে। এছাড়া আশেপাশে কিছু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জঙ্গির মৃতদেহ মাটিতে পড়ে আছে, সেগুলো সরানোর কাজ চলছে। গত 13 এপ্রিল যুক্তরাষ্ট্রের মাদার অব অল বোম্ব নামের শক্তিশালী ওই হামলায় শতাধিক আইএস জঙ্গির মৃত্যুর খবর প্রকাশিত হয় গণমাধ্যমে, যাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সাকিব আল হাসানকে আনুষ্ঠানিকভাবে টি-20-র অধিনায়ক ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি নাজমুল হাসান পাপন। এবছর প্রথমবারের মতো সাধারণ সভা করল বিসিবি। এতে জাতীয় দলের আওতাভুক্ত ক্রিকেটারদের ক্যাটাগরি অনুযায়ী পারিশ্রমিক ও ম্যাচ ফি বাড়ানো, ম্যাচ ফিক্সিং রোধে ডিপিএল এর পাশাপাশি প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগের ম্যাচে ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিঙ্কুর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয় শেখ সোহেলকে। সভা শেষে সব বিষয়ে জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। প্লেয়ারদের স্যালারি গ্রেড A+ আগে ছিল 2.5 লক্ষ, সেটাকে আমরা ইনক্রিজ করে স্যালারিটা করেছি 4 লক্ষ, এবং গ্রেড A যেটা 2 লক্ষ টাকা ছিল সেটা 3 লক্ষ, এবং গ্রেড B 1.5 লাখ থেকে 2 লক্ষ। এছাড়া ম্যাচ ফিটাও আমরা সিগনিফিকেন্টলি ইনক্রিজ করেছি। 3টা ক্যামেরা আমরা সেট করেছি, এবং এখন পর্যন্ত খেলা নিয়ে কোনো কমপ্লেন আমার কাছে এই প্রিমিয়ার ডিভিশন অন্তত আসেনি। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনও আমরা ক্যামেরা বসাবো। শেখ সোহেল আম্পায়ার্স কমিটির একটা এখন নতুন চেয়ারম্যান। টি-20-তে এখন থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে সাকিব আল হাসান।
সন্ধ্যার সময় এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সুনামগঞ্জের পর এবার শেরপুরে বাঁধ ভেঙে 7টি ইউনিয়ন প্লাবিত। পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে কাজে আসছে না হাওর রক্ষা বাঁধ, তলিয়ে যাচ্ছে বড় ফসল। রাজধানীতে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, চরম বিপাকে নগরবাসী। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। জলবায়ু পরিবর্তনের বহুমুখী প্রতিক্রিয়ায় হুমকির মুখে নদীমাতৃক বাংলাদেশ। পরিবেশের ভারসাম্য বজায় রেখে উন্নয়ন পরিকল্পনার তাগিদ পরিবেশবিদদের। পেনশনের অর্থ পেতে ভোগান্তির শেষ নেই শিক্ষকদের। প্রশাসনিক জটিলতার পাশাপাশি দুর্নীতির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর। মুক্তিযুদ্ধে অবদানের জন্য লাকি আখন্দের প্রতি রাষ্ট্রীয় সম্মান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের দ্বিতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।